যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত 6। এদিকে পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। গাজা দখলে ইসরায়েল প্রয়োজনীয় সবকিছু করবে বলছে ট্রাম্প। সর্বশেষে জানিয়ে দিব মালিতে অতর্কিত হামলায় নিহত 50। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত 6। যুদ্ধবিরতির মধ্যে লেবাননের পূর্ব অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। রোববার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার পূর্ব অঞ্চলীয় বেকা অঞ্চলে জেনাতার শহরের কাছে সারা এলাকায় ড্রোন হামলা চালানো হয়। তবে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা হয়েছে। গত 27 নভেম্বর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়, তবে এরপরও লেবাননে একাধিক হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। তবে ইসরায়েল জানিয়েছে, তারা হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে। এর আগে গত 31 জানুয়ারি বেকা ভ্যালিতে সিরিজ হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় নিহত হয় অন্তত 2 জন। সেই সময়ও ইসরায়েল দাবি করে হিজবুল্লাহ স্থাপন লক্ষ্য করে তারা এসব হামলা চালিয়েছে। হিজবুল্লাহ কর্মকর্তারা ইব্রাহিম সর্বশেষ এই ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। তিনি একে অত্যন্ত বিপজ্জনক লঙ্ঘন এবং চরম ও সহিংস আগ্রাসন হিসেবে উল্লেখ করেন। পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে আলোচনায় জড়িত সুবিধা পাওয়ার কথা ইচ্ছা নেই উত্তর কোরিয়ার এবং নিজেদের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষার্থে এসব অস্ত্র তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পিয়ংইয়ং। শনিবার এক কড়া বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের এই বার্তা জানায় উত্তর কোরিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বিবৃতিতে উত্তর কোরিয়া জানায়, তাদের পারমাণবিক শক্তি যুদ্ধের জন্য প্রস্তুত এবং শত্রুপক্ষের যে কোনো উস্কানির কঠোর জবাব দিতে সক্ষম। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, খুব স্পষ্টভাবে জানতে চাই, পারমাণবিক অস্ত্র দিয়ে কারো স্বীকৃতি পাওয়া বা দর কষাকষির কোনো আগ্রহ আমাদের নেই। আমাদের লক্ষ্য একটাই, দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শত্রুপক্ষের যে কোনো হুমকি প্রতিহত করা। এদিকে এই বিবৃতি এসেছে এমন এক সময় যখন মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিরুদু হোয়াইট হাউসে এক বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করছেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে 2 নেতা বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা কোরীয় উপদ্বীপে মার্কিন পারমাণবিক নিরস্ত্রীকরণ নিশ্চিত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন। তবে ট্রাম্প প্রশাসন যেখানে কূটনৈতিক সংলাপের মাধ্যমে উত্তর কোরিয়াকে নিরস্ত্রীকরণে বাধ্য করতে চায়, সেখানে পিয়ংইয়ং এর সম্পূর্ণ ভিন্ন বার্তা দিচ্ছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যে কোনো শর্ত মেনে নেওয়া প্রশ্নই আসে না। আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক শক্তি আরও জোরদার করব। উত্তর কোরিয়া এই কঠোর অবস্থান ট্রাম্পের জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রথম প্রেসিডেন্টের মেয়াদে কিম জং উনের সঙ্গে কয়েক দফা বৈঠকে বসেছিলেন ট্রাম্প, যেখানে আংশিক নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে দ্বিতীয় মেয়াদে এসে উত্তর কোরিয়া সে পথ থেকে সরে আসছে। শুক্রবার এক বক্তব্যে ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আলাপ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি দাবি করেন, কিমের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। আমরা অতীতে একাধিকবার বৈঠক করেছি এবং ভবিষ্যতে আলোচনার দ্বার খোলা থাকবে। তবে ট্রাম্পের এই ইতিবাচক মনোভাবের বিপরীতে উত্তর কোরিয়ার কঠোর বার্তা স্পষ্ট করেছে, তারা আপোষের পথ বেছে সরে এসে শক্তির মাধ্যমে নিজেদের অবস্থান বজায় রাখতে চায়। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারাও উত্তর কোরিয়ার সাম্প্রতিক বিবৃতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, উত্তর কোরিয়া যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরও শক্তিশালী করার দিকে যায়, তাহলে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে। বিশ্লেষকরা বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ পুনরায় শুরুর কোনো আগ্রহ দেখাচ্ছে না পিয়ংইয়ং এবং তারা নিজেদের সামরিক শক্তি আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে। বিশেষ করে বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার এই কঠোর বার্তা মূলত 2টি কারণে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র তার মিত্রদের বোঝানো যে পিয়ংইয়ং এখন আর নিষেধাজ্ঞার চাপে হওয়ার পক্ষে নেই। দেশটির অভ্যন্তরীণ গোষ্ঠীগুলোর কাছে শক্তি প্রদর্শনের মাধ্যমে সরকারকে আরও জনপ্রিয় করা। এছাড়া উত্তর কোরিয়া এই বার্তা কূটনীতিকভাবে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। যুক্তরাষ্ট্র যদি আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, তবে পিয়ংইয়ং আরও আগ্রাসী হয়ে উঠতে পারে। অন্যদিকে যদি কোনো সামরিক সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়, তবে এশিয়া ও বিশ্বব্যাপী নিরাপত্তা সংকট আরও ঘনীভূত হবে। বস্তুত উত্তর কোরিয়ার এই বিবৃতি স্পষ্ট করেছে যে তারা যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না এবং পারমাণবিক শক্তি দিয়ে নিজেদের অবস্থা সুসংহত করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, ওয়াশিংটন কিভাবে এই চ্যালেঞ্জের মোকাবেলা করবে।
গাজা দখলে ইসরায়েল প্রয়োজনীয় সবকিছু করবে বলছে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা উপত্যকা দখল ও পুনর্নির্মাণের জন্য ইসরায়েল প্রয়োজনীয় সবকিছু করবে এবং যুক্তরাষ্ট্র এই প্রতিক্রিয়া বিনিয়োগ করবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে তার প্রশাসনের কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, আমরা এতে কোনো তাড়াহুড়ো করছি না। শুক্রবার ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইম অব ইসরায়েল এক প্রতিবেদনের সব তথ্য জানিয়েছে। ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুসারে গাজা উপত্যকা পুনর্গঠনের সময় ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তর করা হবে। তবে কায়রো ও আম্মান আগে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। মিশর ও জর্ডান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা গাজায় সংকটে সরাসরি জড়াতে চায় না এবং ফিলিস্তিনিদের তাদের নিজস্ব ভূমিতেই থাকার অধিকারকে সমর্থন করে। 4 ফেব্রুয়ারি এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্প। এতে গাজায় ফিলিস্তিনিদের জন্য দেশে পুনর্বাসনের প্রস্তাবও ছিল। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে, তবে ট্রাম্প দাবি করেছে এই পরিকল্পনা খুব ভালোভাবে গৃহীত হয়েছে। ট্রাম্প বলেছেন, মূলত যুক্তরাষ্ট্র এটিকে একটি রিয়েল অ্যাডভান্স লেনের হিসেবে দেখছে, যেখানে আমরা বিশ্বের এই অংশে বিনিয়োগকারী হব। তিনি আরো বলেছেন, আমাদের যেখানে সেনা প্রয়োজন নেই, ইসরায়েল আমাদের প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করবে। তাদের জন্য নিরাপত্তার নিশ্চয়তা থাকবে। আমরা সেখানে সরাসরি সেনা না পাঠালেও আমরা সেখানে থাকব, কারণ আমরা বিনিয়োগ করব। গাজা উপত্যকার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমরা কেবল স্থিতিশীলতা দেখতে চাই, কিন্তু আমাদের এতে কোনো তাড়াহুড়া নেই। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য ইঙ্গিত দেয় যে গাজার বিষয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, যেখানে ইসরায়েলকে প্রধান ভূমিকায় দিতে চায় ওয়াশিংটন। তবে এতে ফিলিস্তিনিদের ভূমিকা কি হবে তা স্পষ্ট নয়। ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, মুসলিম দেশগুলো এবং জাতিসংঘ এই পরিকল্পনার বিরোধিতা করেছে। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনের ইচ্ছায় বিরুদ্ধে গৃহীত যে কোনো পরিকল্পনা অঞ্চলটিতে সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে। ফিলিস্তিনি নেতারা ট্রাম্পের প্রস্তাবকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেন এবং এটি ফিলিস্তিনের ভূমি দখলের আরেকটি কৌশল বলে আখ্যা দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, গাজা নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার বাস্তবায়ন কিভাবে হবে এবং এর প্রভাব কি পড়বে ফিলিস্তিনি জনগণের ভবিষ্যতের উপর। মালিতে অতর্কিত হামলায় নিহত 50। পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তর পশ্চিম অঞ্চলে গাঁও শহরে সেনা প্রহরাধীন একটি গাড়ি বহরে অস্ত্রধারীদের অতর্কিত হামলায় 50 জনের বেশি নিহত হয়েছেন। শুক্রবার এই হামলা ঘটেছে বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় কর্মকর্তা বাসিন্দারা। গাঁও থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত কবি গ্রামের কাছে এই হামলা হয়। এই এলাকাটিতে প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে ইসলামী টেস্ট সংশ্লিষ্ট সংগঠন আল কায়দা সক্রিয় ভূমিকা পালন করছে, যা সার্বিকভাবে মালি ও তার প্রতিবেশী দেশ বুর্কিনা ফাসো ও নাইজারকে অস্থিতিশীল করে তুলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় কর্মকর্তা শনিবার জানান, পালানোর জন্য পরিবহন থেকে মানুষ লাফিয়ে পড়েছিল। এতে অনেক বেসামরিক নাগরিক হতাহত হন। গাঁও হাসপাতালে এখনো পর্যন্ত 75টি লাশ রেকর্ড করা হয়েছে বলে জানান কর্মকর্তাটি। তিনি আরো জানান, এই ঘটনায় সামরিক বাহিনীর অজ্ঞাত সংখ্যক সদস্য হতাহত হয়। তবে এ বিষয়ে মালির সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। গাঁওয়ের এক বাসিন্দা জানান, প্রায় 50 জন নিহত, এছাড়াও বেশ কিছু পরিবহনে আগুন ধরে দেয়। তিনি জানান, প্রাণঘাতী হামলার সংখ্যা এত বেড়েছে যে প্রায় প্রতিদিনই কোনো না কোনো পরিবহনকে সেনাবাহিনী পাহারা দেয়। এসব ঘটনায় মূলে রয়েছে মালির উত্তরাঞ্চলে 2012 থেকে তুলরিক বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ। এরপর থেকেই ইসলামপন্থী গোষ্ঠীগুলোর সহায়তার দক্ষিণে অবস্থিত বিদ্রোহী নিপীড়িত কেন্দ্রীয় সাহেল অঞ্চলের অন্যান্য দেশগুলো ছড়িয়ে পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক অভিবাসন সংক্রান্ত সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী জানুয়ারি পর্যন্ত এসব অঞ্চলে প্রায় 42 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।